Hi dear students, how are you? তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তো ডিয়ার স্টুডেন্টস, নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই আজকের এই ইংরেজি ফার্স্ট পেপার ক্লাসে তোমরা সবাই নিজ নিজ পড়ার পক্ষে খাতা কলম, বই, মডেল কোশ্চেন বই, বোর্ড বই নিয়ে তোমরা অবশ্যই চেয়ার টেবিলে বসে আছো বা বসে গেছো। আমি শুরুতেই তোমাদের কাছে আমি খুব সিনসিয়ারলি যে রিকোয়েস্টটা রাখবো সেটা হলো, তোমাদেরকে আমি আজকে ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 7 লেসন 1 টপিক সিন প্যাসেজ, এই ইউনিট 7 লেসন 1 তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার, মডেল কোশ্চেনের পৃষ্ঠা নাম্বার, মডেল কোশ্চেন এর পৃষ্ঠা হলো তোমার 792। এটা বের করো। মডেল কোশ্চেনের পৃষ্ঠা নাম্বার 792। আমরা হলো মডেল কোশ্চেন যেটা করতেছি সেটা হলো মডেল কোশ্চেন 31। মডেল কোশ্চেন 31 করতেছি আমরা মডেল কোশ্চেন 31 করব, পৃষ্ঠা নম্বর 792। আশা করি তোমরা অবশ্যই সবাই মডেল কোশ্চেন বই, খাতা কলম নিয়ে বসেছো। তো ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের প্রথম ক্লাস, নবম শ্রেণীর প্রথম ক্লাস। তো শুরুতেই আমি যেটা বলবো, আমি যে প্যাসেজটা পড়াবো তোমাদেরকে অর্থসহ এবং এখানের যত আননন বা হার্ড ওয়ার্ড মিনিং আছে সবগুলো সুন্দরভাবে বুঝিয়ে অর্থসহ তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা মনোযোগের সাথে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভেরি সিনসিয়ারলি ক্লাসটা বুঝে নেওয়ার চেষ্টা করবো, কেমন? তো ডিয়ার স্টুডেন্ট, আমি শুরুতেই আগে প্যাসেজটা নিয়ে আলোচনা করতে চাই, মানে প্যাসেজটা পড়তে চাই। তাহলে দেখো, দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন is widely acclaimed for his বাংলা ফেমিনিস্ট কেসেস। তাহলে কি হলো লাইনটা দেখো, দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন, বাংলাদেশি আধুনিক অঙ্কন শিল্পের অগ্রপ্রতীক। পায়োনিয়ার মানে অগ্রপ্রতীক বা অগ্রদূত, যিনি মুখ্য ভূমিকা রাখেন কোনো কিছু প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেই অগ্রদূত জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি এক্লেইমড, ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন, ফর হিজ বাংলা ফেমিনিস্ট কেসেস, সেই বাংলা দুর্ভিক্ষের ছবি অঙ্কনের মধ্য দিয়ে। ওকে, আচ্ছা নেক্সট, থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, এই ধারাবাহিক চিত্র অঙ্কনের মধ্য দিয়ে জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমিন অফ 1943, তিনি 1943 সালের এই সেই ভয়াবহ দুর্ভিক্ষের ছবি উপস্থাপন করেননি, বরং বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস, বরং তিনি সেই অনেক কষ্টের সেই ছবিগুলোও দেখিয়েছেন, থ্রু দ্য স্কেটাল ফিগার্স অফ পিপুল, মানুষের সেই কঙ্কালসার ছবি অঙ্কনের মধ্য দিয়ে, ডেস্টিনড টু ডাই অফ স্টারভেশন ইন এ ম্যানমেড প্লাইট, যারা কিনা মারা গিয়েছিল মানব সৃষ্ট একটা ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে, যে লোকগুলো অনাহারে মারা গিয়েছিল মানব সৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে। আচ্ছা, পরের লাইন দেখো, হি ডেপিক্টেড দিস এক্সট্রিমলি, তিনি এই ছবিগুলো এঁকেছিলেন অসাধারণ প্রতিভায়, শকিং পিকচার্স, এই দুর্বিষহ চিত্রগুলো তিনি অনেক অসাধারণ প্রতিভার মধ্য দিয়ে এঁকেছিলেন, উইথ হিউম্যান কম্পেশন, মানবীয় দরদ দিয়ে, মানবীয় অনুভূতি দিয়ে তিনি এই ছবিগুলো অসাধারণ দক্ষতার সাথেই অঙ্কন করেছিলেন। হিউম্যান কম্পেশন মানে মানবীয় অনুভূতি, মানবীয় দরদ। হি মেড হিজ ওন ইঙ্ক বাই বার্নিং সারকোয়েল, তিনি পোড়ানো কয়লা দিয়ে নিজেই কালি তৈরি করতেন। পোড়ানো, যেমন আমরা পাটকাঠি পোড়াই চুলায়, গ্রামাঞ্চলে দেখো
যে কয়লাটা হয় কালো কয়লা, এখানে বলতেছে তিনি সেই কয়লা দিয়েই নিজের কালি তৈরি করতেন। আঁকতে গেলে তো কালি লাগে। অ্যান্ড ইউজড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার, এবং তিনি সাধারণ মানের কাগজ ব্যবহার করতেন। আঁকতে গেলে তো কাগজও লাগবে, তাই না? ফর স্কেচিং, এই চিত্রগুলো আঁকার জন্য। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি, তিনি যে কালি এবং যে ব্রাশগুলো ব্যবহার করতেন, হি প্রডিউসড দ্য ড্রয়িং অ্যান্ড স্কেচেস, তিনি তার এই সকল ছবি অঙ্কনের ক্ষেত্রে তিনি যে ব্রাশ এবং কালি ব্যবহার করতেন, হুইচ আফটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং, যেগুলো কিনা পরবর্তীতে মানুষের এই দুর্বিষহ ভোগান্তির বিমূর্ত প্রতীক হয়ে গিয়েছিল। জয়নুল ডেভেলপড এ knack ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, জয়নুল এই অঙ্কন শিল্পে একটি অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। knack মানে দক্ষতা। when he was হাই স্কুল স্টুডেন্ট, যখন তিনি মাধ্যমিক স্তরের একজন ছাত্র ছিলেন, যখন তিনি মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। আফটার কমপ্লিটিং হাই স্কুল, তার মাধ্যমিক স্কুল শেষ করার পরেই হি টুক অ্যাডমিশন ইন গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা, তিনি কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন। হি গ্র্যাজুয়েটেড উইথ ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938, তিনি 1938 সালে প্রথম শ্রেণীতে প্রথম অবস্থান অধিকার করেছিলেন। অর্থাৎ এই বিভাগে যে সকল শিক্ষার্থীরা, এটা অনেকেই হয়তো বুঝো না যে প্রথম শ্রেণীতে প্রথম অবস্থানটা কি। অর্থাৎ ওই আর্ট বিভাগে যে সকল শিক্ষার্থীরা ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, ওই ফার্স্ট ক্লাস নাম্বারধারী শিক্ষার্থীদের মধ্যে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন। এজন্যই বলা হচ্ছে প্রথম শ্রেণীতে প্রথম অবস্থান অধিকার করেছিলেন। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ টিচার অফ আর্ট স্কুল while he was still a student there, তাহলে চিন্তা করো কত প্রতিভাধর ব্যক্তি ছিলেন তিনি। তিনি ছাত্র অবস্থায় ওই বিদ্যালয়ে, ওই আর্ট স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ পান। হাউ ইন্টেলিজেন্ট হি ওয়াজ। He also attended the Slade School of Arts, London during 1951 to 52, 1951 থেকে 1952 সালের এই সময়কালীন তিনি লন্ডনের স্লেড স্কুল অফ আর্ট তিনি নিজেকে আত্মনিয়োগ করেন, অর্থাৎ তিনি সেখানেও চাকরি করেন এত সাল পর্যন্ত। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডারিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, জয়নুল আবেদিনকে বাংলাদেশি চিত্রশিল্পের প্রতিষ্ঠাতা জনক হিসেবে বিবেচনা করা হয়, কনসিডার্ড করা হয়। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভার চিত্রশিল্পী। অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন, এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। রেপুটেশন, সুনাম, খ্যাতি। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার এই শৈল্পিক এবং তার এই মানে তোমার যে চিন্তার যে গুণাবলী, ভাবার যে গুণাবলীটা, সেই গুণাবলীর কারণে হি ইজ রেফার্ড টু অ্যাজ শিল্পাচার্য, তাকে শিল্পাচার্য হিসেবে বিবেচনা করা হতো। শিল্পাচার্য উপাধি দেওয়া হয়েছিল, মিনিং, যার অর্থ হলো গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের চিত্রশিল্পের মহান শিক্ষক, মহান শিক্ষক। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। তখন পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। তখন পূর্ব পাকিস্তানের যে আর্ট স্কুল ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার তিনি প্রথম অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ প্রিন্সিপাল ছিলেন। হি অর্গানাইজড ইন নাবান্না এক্সিবিশন ইন 1969, তিনি 1969 সালে নবান্ন প্রদর্শনীর আয়োজন করেছিলেন। আমরা অনেকেই জানি নবান্ন হলো এক ধরনের
বাঙালিদের একটি উৎসব, বিশেষ করে বলা হয় ফসল তোলার উৎসব। যখন ফসল পাকে তখন কৃষকরা এই ফসল কাটে যে মুহূর্তে, ওইটাকেই বলা হয় নবান্ন। The exhibition included a 65 feet long sculpture portraying, এই প্রদর্শনীর মধ্যে ছিল 65 ফুট লম্বা একটি ছবি, লম্বা আকৃতির একটি ছবি। The rural East Pakistan in phases from abundance to poverty, যেটিতে দেখানো হয়েছিল এই পূর্ব পাকিস্তানের সেই সর্বস্তরের যে দারিদ্রতার দুর্ভিক্ষ, সেটি তুলে ধরা হয়েছিল। This intensified the already heightened non-corporation movement, যেটা আরো তীব্র হয়েছিল। This intensify মানে তীব্র করা, আরো প্রকট আকার ধারণ করা। This intensified the already heightened non-corporation movement against the Pakistan regime, পাকিস্তান সরকারের বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলন তুলে ধরা হয়েছিল, সেটি এটার ফলে আরো তীব্রতর হয়েছিল। এই ছবিটা প্রদর্শনীর মাধ্যমে সেই অসহযোগ আন্দোলনটা আরো ভয়ানক আকার ধারণ করেছিল। The exhibition was symbolic of Bangladeshi artists, আর এই প্রদর্শনীটা ছিল হলো বাংলাদেশি চিত্রশিল্পীদের একটি প্রোটেস্ট, প্রতিবাদ, প্রতীকী প্রতিবাদ, সিম্বলিক প্রতীকী প্রতিবাদ, and milestone in our struggle for cultural and political freedom, এবং একই সাথে এটি ছিল একটা মাইল ফলক বাঙালিদের জন্য সংস্কৃতি এবং রাজনৈতিক ক্ষেত্রে মুক্তির একটি মাইল ফলক ছিল। জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক, জয়নুলের সেই কাজের যে একটা অসাধারণ একটা স্টাইল, একটা পদ্ধতি, ইজ এভিডেন্ট ইন এ 30 ফিট লং স্কোরাল, সেই 30 ফিট লম্বা আকৃতির ছবিতে তিনি যেটা এঁকেছিলেন কল্ড মনফুরা, সেটাকে আমরা মনফুরা বলি। হুইচ ওয়াজ ডান টু কমেমোরেট, কমেমোরেট মানে স্মরণ করিয়ে দেয়, রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপুল ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970, যেটা কিনা 1970 সালে, ডিভাস্টেটিং মানে ভয়ানক, 1970 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে যে শত শত হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, সেটিকেই স্মরণ করিয়ে দেয় এই 30 ফুট লম্বা আকৃতির এই ছবিটি। বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, তোমরা কিন্তু ফাঁকি দিও না। আচ্ছা, হি ডিজাইন দ্য প্যাসেজ অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের সংবিধানের পৃষ্ঠার নকশাকার। কনস্টিটিউশন মানে সংবিধান, এই সংবিধানের যে পৃষ্ঠা, সেটার নকশা করেছিলেন এই জয়নুল আবেদিন। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও, তিনি সোনারগাঁয়ে যে লোক সঙ্গীত জাদুঘর তার প্রতিষ্ঠাতা, অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এবং তিনি জয়নুল আবেদিন যে সংগ্রহশালা সেটারও প্রতিষ্ঠাতা। এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস ইন ময়মনসিংহ ইন 1975, যেটা কিনা তিনি 1975 সালে ময়মনসিংহে নিজের আত্মকর্মের উপর একটি জয়নুল সংগ্রহশালাটা প্রতিষ্ঠা করেছিলেন। দ্য রিভার ব্রহ্মপুত্রা প্লেড এ ভাইটাল রোল ইন হিজ পেইন্টিং, তার এই অঙ্কন শিল্পে যে ব্রহ্মপুত্র নদ, এটার একটা বড় ভূমিকা রয়েছে, এই নদটা অনেক ভূমিকা রাখছে। অ্যান্ড ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার, এবং তার জীবন জুড়েই এটার একটা অনুপ্রেরণা রয়েছে, তার পুরো জীবন জুড়েই, তার ক্যারিয়ার জুড়েই এই নদী তাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। কোশ্চেন হতে পারে এখান থেকে। সুতরাং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ কারেক্টলি অ্যান্ড প্রপারলি, তোমাকে মিনিংটা প্যাসেজের অনেক সুন্দর বুঝতে হবে। ইফ ইউ অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ কারেক্টলি, you will be able to give the correct answer of all questions from the passage, তাহলে তুমি প্যাসেজ থেকে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। আদারওয়াইজ ইউ উইল বি ফেইলড টু গিভ দ্য কারেক্ট আনসার, অন্যথায় তুমি সঠিক উত্তর দিতে পুরোপুরি ব্যর্থ হবে। সুতরাং তোমাকে প্যাসেজটাই সর্বপ্রথম অনেক মন দিয়ে সুন্দর করে লাইন বাই লাইন অর্থ সহ বুঝে নিতে হবে। এজন্যই প্যাসেজটা আমি তোমাদেরকে মিনিং সহ সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখো ডিয়ার স্টুডেন্ট,
Much of his childhood was spent near the scenic river ব্রহ্মপুত্র। এই অসাধারণ সৌন্দর্য বিশিষ্ট যে ব্রহ্মপুত্র নদ, সেখানে তার শৈশবের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছিলেন। এই সিরিজ অফ ওয়াটার কালার্স, একটা ধারাবাহিক পানির রঙের যে ছবি তিনি এঁকেছিলেন, দ্যাট জয়নুল ডিড অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার। নদীর প্রতি ভালোবাসার টানে তিনি যে পানির রঙের ধারাবাহিক ছবি এঁকেছিলেন, earned him the Governor's Gold Medal in an All India Exhibition in 1938। সেটার বদৌলতে, সেটার ফলশ্রুতিতে 1938 সালে সর্বভারতীয় একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠানে গভর্নরস গোল্ড মেডেল পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। তাহলে প্রকৃতির প্রতি ভালোবাসা অনেক ভালো জিনিস, বোঝাই গেল। প্রকৃতির প্রতি যদি কারো অস্বাভাবিক ভালোবাসা থাকে, অনেক সুন্দর ভালোবাসা থাকে এবং কিছু করার অ্যাম্বিশন থাকে, তাহলে সে সেটা পারে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল তার প্রথম, দ্যাট হি কেম ইনটু স্পটলাইট, যেটা মানুষের নজরে আসে। এটাই ছিল তার প্রথম, এই যে সর্বভারতীয় অনুষ্ঠানে তিনি গভর্নমেন্ট গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হলেন, এর ফলেই তিনি সকলের নজরে আসলেন। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ হিম দ্য কনফিডেন্স, এবং এই পুরস্কারটা তাকে অনেক বেশি আত্মবিশ্বাস এনে দেয় টু ক্যারিয়ার হিজ অন ভিজুয়াল স্টাইল, তার ক্যারিয়ারটাকে নিজস্ব সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29 ডিসেম্বর 1914। 1914 সালের 29শে ডিসেম্বর কিশোরগঞ্জে এই জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন অ্যান্ড ডাইড ইন ঢাকা অন 28 মে 1976। এবং 1976 সালে 28 মে ঢাকায় তিনি এহলোক গমন করেন। ডিয়ার স্টুডেন্টস, তো কেমন লাগলো প্যাসেজটা বলো? জয়নুল আবেদিনের উপর যে ক্লাসটা নিলাম, যে প্যাসেজটা বোঝালাম বা বোঝানোর শতভাগ চেষ্টা করলাম, সেটা আশা রাখি তোমাদের সবারই ভালো লাগছে, ভালো লাগাই স্বাভাবিক। তো এটা আরো সুন্দর করে আমার এই ক্লাসটা তো তোমাদের ভিডিও আকারে থাকবে, তোমরা লাইন বাই লাইন নিজে চেষ্টা করবে, যখনই যে জায়গায় মিনিংয়ে আটকে যাবে তখন ভিডিওটা আবার অন করে দেখে নেবে সেই জায়গায় সেই লাইনটা। সুতরাং তোমরা একাধিকবার ইচ্ছা করলে যতবার খুশি এই ভিডিওটা শুনতে পারবে বা দেখতে পারবে। আমি আশা রাখি তোমরা অনেক সুন্দরভাবে এই প্যাসেজটা অর্থসহ বুঝে নেবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে। তবেই তোমরা এই প্যাসেজের আলোকে যত কোশ্চেনগুলো হবে সব কোশ্চেনের সুন্দর সুন্দর তরভাবে উত্তর দিতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পারছো। Dear students, now we are going to discuss the word meanings of the phrases with synonyms. আমরা এখন এই প্যাসেজের শব্দ অর্থ, সমার্থক শব্দ সহ শব্দ অর্থগুলো আলোচনা করব। তোমাদের কাজ হলো অবশ্যই এই ওয়ার্ড মিনিংগুলো অর্থ সহ মুখস্থ করা। তুমি যদি মুখস্থ না করো তাহলে নিজের ফাঁকে নিজেই পড়ে যাবে, সেটা পরীক্ষার হলে আসলে তুমি সব থেকে ভালো অনুভব করতে পারবে। এই জন্য তোমাকে অবশ্যই এই ওয়ার্ড মিনিংগুলো আমি সিনোনিম লিখে দিয়েছি, তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ করলে তুমি এই শব্দ অর্থের জোরে আরো অনেক কিছুতে সক্ষম হয়ে যাবে। কারণ একজন ব্যক্তিকে যদি ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন করতে হয়, তাকে সর্বপ্রথম ওয়ার্ড মিনিং এর উপর বেশি জোর দিতে হয়। তুমি যত বেশি ভোকাবুলারি আয়ত্ত করতে পারবে, তোমার ইংরেজির স্কিলটা তত বেশি উন্নত হবে। তো কাম টু দ্য পয়েন্ট, দেখো পায়োনিয়ার, আমরা প্যাসেজে প্রথমে পড়েছিলাম, পায়োনিয়ার মানে হলো অগ্রপ্রতীক, অগ্রপ্রতীক বা অগ্রদূত। যেমন বেগম রোকেয়া সাখাওয়াতকে আমরা অগ্রদূত বলি, কেন? কারণ নারী শিক্ষার ক্ষেত্রে তার চেয়ে বেশি অবদান আর কেউ রাখে নাই। তিনি সর্বপ্রথম নারীদেরকে জাগরিত করে, নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে তিনি সর্বপ্রথম নিয়ে আসে, এই জন্য তাকে অগ্রপ্রতীক বলা হয়। তাহলে কোনো কিছুতে যিনি শুরুর থেকে সক্রিয় ভূমিকা রেখে ওই জিনিসটাকে প্রতিষ্ঠা করে, সেই হলো অগ্রপ্রতীক। তাহলে দেখো সমার্থক শব্দ হলো ইন্ট্রোডিউসার, যিনি কোনো কিছু শুরু করে। এরপর দেখো ফেমিন, ফেমিন মানে দুর্ভিক্ষ। তাহলে আমরা এর সিনোনিম দিতে পারি স্টারভেশন, স্টারভেশন মানে দুর্ভিক্ষ, অনাহারে থাকা, না খেয়ে থাকা। হাঙ্গার, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো স্কেচ, স্কেচ মানে হলো অঙ্কন করা, কোনো কিছু আঁকা। তাহলে আমরা এখানে দিতে পারি ড্রয়িং,
আবার দেখো ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক আমরা অনেকেই দেখি যে একটা ফ্রেমে করে কোনো বিষয়বস্তুর উপর একটা ছবি এঁকে মানুষকে বোঝাতে চাচ্ছে ওটা দিয়ে, এটাকে ফ্রেমওয়ার্ক বলে। আচ্ছা দেখো এরপর হলো সিনিস্টার। সিন অর্থ পাপ, SIN, সিন, সিন অর্থ পাপ বা মন্দ, সেটা থেকে আসছে সিনিস্টার। সিনিস্টার মানে খারাপ কিছু। তাহলে সমার্থক শব্দ হতে পারে ইভিল বা ডিস্টার্বিং, সমস্যাদায়ক, কষ্টদায়ক। স্কেটাল, স্কেটাল মানে হলো কঙ্কাল বা অস্থিমজ্জাশা। কঙ্কাল তো বোঝো, একটা কাঠামো যেখানে মাংস থাকে না, শুধু মানুষের স্ট্রাকচারটা থাকে, সেটাই হলো কঙ্কাল। তাহলে দেখো স্কেটাল, কঙ্কাল, স্কিনি, ভেরি থিন মানে খুবই চিকন, মাংস নাই বললে চলে, ভেরি থিন, খুবই চিকন। যেমন আমাদের নবম শ্রেণীর আমরা বলতে পারি সজল। কি ডিয়ার স্টুডেন্ট, আর ইউ এগ্রি উইথ মি? আচ্ছা, এরপর দেখো ডেপিক্ট। ডেপিক্ট মানে অঙ্কন করা বা বর্ণনা করা। তাহলে দেখো শো, শো মানে কোনো কিছু দেখানো, ডেসক্রাইব মানে বর্ণনা করা, পেইন্ট মানে কোনো কিছু অঙ্কন করা। আচ্ছা এরপর দেখো স্টারভেশন মানে আমরা আগে আলোচনা করছি অনাহারে থাকা, যেমন স্কারসিটি অফ ফুড। স্কারসিটি মানে স্বল্পতা, অভাব। স্কারসিটি অফ ফুড খাদ্যের অভাব, অথবা ফাস্টিং। ফাস্টিং, ফাস্ট শব্দটা আমরা মনে হয় অনেকেই পরিচিত। ফাস্ট শব্দের অর্থ রোজা, অনাহারে থাকা, রোজা। তাহলে ফাস্টিং না খেয়ে থাকা। এরপর দেখো কম্পেশন। কম্পেশন মানে হলো সমবেদনা, অনুভূতি দেওয়া। তাহলে দেখো আমরা দিতে পারি এর সমার্থক শব্দ সিম্প্যাথি। সিম্প্যাথি দয়া, করুণা, সমবেদনা। মার্সি করুণা। এরপর দেখো আইকন। আইকন মানে প্রতীক। আমরা অনেকেই বলি আমার বড় ভাই আমার আইকন বা আমার বাবা আমার আইকন। আইকন মানে প্রতীক, যাকে তুমি সামনে রেখে চলতে চাও, তার মতাদর্শ নিয়ে। আইকন প্রতীক। যেমন দেখো সিম্বল, সিম্বল মানে প্রতীক। আবার দেখো আইডল, আইডল মানে আমরা জানি প্রতীক। এরপর দেখো রেপুটেশন। রেপুটেশন মানে খ্যাতি, সুনাম। তাহলে এর সিনোনিম হতে পারে ফেম। ফেম মানে সুনাম, নেম মানে নাম, খ্যাতি, যশ, এগুলা। এরপর দেখো এক্সিবিশন। এক্সিবিশন মানে প্রদর্শনী, কোনো কিছু দেখানো। মনে করো আজকে আমার এখানে একটা ট্রি প্ল্যান্টেশনের এক্সিবিশন হবে, বৃক্ষরোপণ এক্সিবিশন। তাহলে কি এখানে সব ধরনের বৃক্ষ এনে তোমাদেরকে ডিসপ্লে, প্রদর্শন করা হবে, দেখানো। তাহলে এক্সিবিশন মানে হলো দেখানো বা প্রদর্শনী। এখানে আমরা সিনোনিম দিতে পারি শো বা ডিসপ্লে। এরপর দেখো রেজিম। রেজিম মানে হলো সরকার বা শাসন বা শাসক। তাহলে সবরিংটি, সবরিংটি মানে হলো শাসক। গভর্নমেন্ট মানে সরকার বা শাসক। এরপর দেখো স্কোরাল। স্কোরাল মানে লম্বা আকৃতি বা লম্বা কোনো কিছু। আচ্ছা এটা হতে পারে, সিনোনিম হতে পারে রোল বা থ্রেড। আমরা রোল খাই না হোটেলে, যে বলি ভাই দুইটা রোল দেন তো, তা রোল কি খাটো চৌড়া না গোল হয় না লম্বা হয়? লম্বা। তার মানে রোল মানে লম্বা। আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা অনেক সুন্দর বুঝতে পারছো। এখন তোমাদের এইচডব্লিউ থাকবে হলো এই ওয়ার্ড মিনিং গুলো অনেক সুন্দরভাবে বোঝা এবং মুখস্থ করা, আর প্যাসেজটা অন্তত মিনিমাম 4 বার পড়া। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবং অন্যান্য অপশনগুলো তোমরা ধারাবাহিকভাবে এক একটা মডেল কোশ্চেনের উপর করতে থাকবা। যদি কারো কোথাও কোনো জায়গা বুঝতে কোনো আইটেমে কষ্ট হয়, তাহলে অবশ্যই আমাকে তুমি ফোনে কন্ট্যাক্ট করতে পারো। আমি যে কোনো আইটেম তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। শুধু তোমাদের আন্তরিকতা দরকার, কেমন? আশা করি তোমরা এই আন্তরিকতার সাথে তোমাদের লেখাপড়াকে সামনের দিকে নিয়ে যাবে, এগিয়ে যাবে তোমাদের লেখাপড়া, এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। নো মোর টুডে, থ্যাঙ্কস, গুড বাই।